বিসিএস পরীক্ষার জন্য সংবিধানের সেই পুরনো প্রশ্নগুলো শুধু মুখস্থ করে পার পাওয়ার দিন কিন্তু শেষ। এখন সময়টা বদলেছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, পরীক্ষার এই ধারাটা আসলে কিভাবে বদলাচ্ছে, আর সংবিধান থেকে সামনে কী ধরনের গভীর বিশ্লেষণধর্মী প্রশ্ন আসতে পারে। চলুন প্রস্তুতিটাকে একটা নতুন লেভেলে নিয়ে যাওয়া যাক। তো আমরা ঠিক কিভাবে এগোব? দেখুন, প্রথমে আমরা দেখব পরীক্ষার প্রশ্নের ধরনটা ঠিক কিভাবে পাল্টাচ্ছে। এরপর আমরা গভীরে যাব, মৌলিক অধিকার, সংবিধানের সংশোধনী আর রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার যে খেলাটা চলে, এইসব জটিল বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর একদম শেষে আমরা একজন পরীক্ষকের মতো করে ভাবার চেষ্টা করব, দেখব প্রস্তুতির সেরা কৌশলটা কি হতে পারে। আসলে মূল চ্যালেঞ্জটা ঠিক এখানে। বিসিএস পরীক্ষায় সংবিধান নিয়ে প্রশ্নগুলো এখন আর আগের মতো নেই। মানে শুধু তথ্য মুখস্থ করে উত্তর দেওয়ার দিন কিন্তু শেষ। এখন দরকার বিষয়টাকে ভেতর থেকে বোঝা, মানে গভীর বিশ্লেষণ করার ক্ষমতা। এই যে দেখুন, এটা একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না? আগের পরীক্ষাগুলোতে এমন প্রশ্ন প্রায়ই আসত, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এটা কোন অনুচ্ছেদে আছে? এখানে কিন্তু খুব বেশি ভাবার কিছু নেই, শুধু অনুচ্ছেদ নম্বরটা, মানে ২৭ নম্বর অনুচ্ছেদ মনে রাখলেই উত্তর দেয়া যায়। কোনো বিশ্লেষণেরই দরকার পড়ে না। এটাই হলো সেই পুরনো ধাঁচের প্রশ্ন। কিন্তু খেলাটা এখানেই বদলে যাচ্ছে। সময় বদলেছে, আর শুধু অনুচ্ছেদ নম্বর মুখস্থ করে পরীক্ষায় ভালো করার সুযোগটাও দিন দিন কমে আসছে। সত্যি বলতে এই পুরনো পদ্ধতির প্রস্তুতি এখন আর মোটেও যথেষ্ট নয়। আমাদের একটা নতুন স্মার্ট কৌশল লাগবেই। আচ্ছা, তাহলে চলুন প্রথম গুরুত্বপূর্ণ জায়গাটা দেখি, মৌলিক অধিকার। দেখুন, এখন শুধু কোনগুলো মৌলিক অধিকার এটা জানাই যথেষ্ট নয়, বরং বুঝতে হবে এই অধিকারগুলো একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত, আর তার চেয়েও বড় কথা হলো এগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয়। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন, সংবিধানের ২৮(২) অনুচ্ছেদ। এখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে, যেটা একটা মৌলিক অধিকার। এই টপিকটা আগেও পরীক্ষায় এসছে, কিন্তু এখন প্রশ্নটা আরও গভীরে যাচ্ছে। এবার এই প্রশ্নটা একটু খেয়াল করুন, এটাই কিন্তু আসল মজা। এখানে শুধু ২৮(২) অনুচ্ছেদের অধিকারটা নিয়ে প্রশ্ন করা হয়নি, বরং জানতে চাওয়া হয়েছে, যদি সরকারি চাকরিতে এই অধিকারটা না মানা হয়, তাহলে ১০২ অনুচ্ছেদ ব্যবহার করে কিভাবে হাইকোর্টে এর প্রতিকার চাওয়া যেতে পারে। দেখুন, দুটো আলাদা অনুচ্ছেদকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। একটা হলো অধিকার, আরেকটা তার প্রতিকার। এটাই হলো নতুন ধারার প্রশ্ন। আচ্ছা, মৌলিক অধিকার তো গেল, এবার আসা যাক সংবিধানের সংশোধনীগুলোর দিকে। এখানেও কিন্তু একই ব্যাপার, শুধু কোন সংশোধনীতে কি পরিবর্তন হলো এটা জানলেই চলবে না। আমাদের বুঝতে হবে এই পরিবর্তনগুলোর সুদূরপ্রসারী প্রভাবটা আসলে কি। পঞ্চদশ সংশোধনীটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের কিছু বিষয়কে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মানেটা কি? সোজা কথায়, সংসদ চাইলেও আর কখনো এই বিষয়গুলো পরিবর্তন করতে পারবে না, যেমন প্রস্তাবনা, মৌলিক অধিকার বা রাষ্ট্রপতির পদ। এগুলো এখন সংবিধানের স্থায়ী অংশ, যা আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তিটাকে রক্ষা করে। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পঞ্চদশ সংশোধনীর আগে আর পরে। আগে সরকার ব্যবস্থা পরিবর্তনের সুযোগ ছিল, কিন্তু এখন প্রজাতন্ত্র, গণতন্ত্র, ক্ষমতার পৃথকীকরণের মতো বিষয়গুলো একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে। মানে একটা বড় সংশোধনী রাষ্ট্রের মূল কাঠামোটাকেই আমূল বদলে দিতে পারে। তো এখান থেকে একটা দারুণ প্রশ্ন তৈরি হতে পারে, তাই না, যে সংবিধানের কিছু বিধানকে এভাবে অপরিবর্তনীয় করে দেওয়ার আইনগত আর রাজনৈতিক তাৎপর্যটা আসলে কি? এর ফলে আমাদের আইন আর রাজনীতির ওপর ঠিক কী প্রভাব পড়ছে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে। এবার চলুন আরও একটা জটিল কিন্তু খুব মজার বিষয় যাই, সেটা হলো রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য। আমরা জানি রাষ্ট্রের ৩টে প্রধান অঙ্গ আছে, নির্বাহী, আইন আর বিচার বিভাগ। প্রশ্ন হলো, এরা কিভাবে একে অপরের উপর নির্ভর করে, আবার একই সাথে স্বাধীনভাবে কাজ করে। চলুন এই ব্যালেন্সটা একটু বোঝার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা বোঝা যায়। যেমন নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিচ্ছেন, অনুচ্ছেদ ৯৫। কিন্তু আবার ৪৮ অনুচ্ছেদ বলছে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই কাজ করবেন। অন্যদিকে বিচার বিভাগ স্বাধীন, অনুচ্ছেদ ৯৪। কিন্তু দেশের সব আইন তৈরি করার ক্ষমতা আবার আইনসভার হাতে, অনুচ্ছেদ ৬৫। দেখেছেন কি দারুণ একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম? এখানেই তো ক্ষমতার আসন খেলাটা। এখান থেকে কিন্তু একটা বেশ প্যাঁচানো প্রশ্ন হতে পারে। ভাবুন তো, একদিকে ২২ নম্বর অনুচ্ছেদ বলছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখতে হবে, আবার অন্যদিকে ৯৫ নম্বর অনুচ্ছেদে বিচারক নিয়োগের ক্ষমতাটা দেয়া হয়েছে নির্বাহী বিভাগেরই প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতির হাতে।
তাহলে এই দুটো বিষয়ের মধ্যে একটা সম্ভাব্য দ্বন্দ্ব বা টেনশন তো তৈরি হচ্ছে, তাই না? এই ভারসাম্যটা আসলে কিভাবে কাজ করে? এটাই হলো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, তথ্যীয় আলোচনা তো অনেক হলো। এবার চলুন একটু বাস্তব জগতে ফিরে আসি। দেখব সংবিধানের এই যে এত অনুচ্ছেদ, এগুলো আমাদের প্রতিদিনের শাসন ব্যবস্থা আর আন্তর্জাতিক সম্পর্কে কিভাবে কাজে লাগে। এখানে দেখুন রাষ্ট্র চালানোর জন্য কিছু জরুরি অনুচ্ছেদ, যেমন আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ঠিক করে দেয় অনুচ্ছেদ ২৫। এটা শুধু অন্য দেশের সাথে সম্পর্ক কেমন হবে তাই বলে না, আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের সম্মানটাও দেখায়। আবার ধরুন নির্বাচন কমিশন, যেটা ছাড়া গণতন্ত্র ভাবাই যায় না, সেটার কথা বলা আছে ১১৮ অনুচ্ছেদে। মানে পুরো রাষ্ট্রযন্ত্রটাই কিন্তু এই অনুচ্ছেদগুলোর উপর দাঁড়িয়ে আছে। এবার দেখুন একটা আপ টু ডেট প্রশ্ন। ২৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশ সারা বিশ্বের নিপীড়িত জনগণের সংগ্রামকে সমর্থন করবে। এখন প্রশ্ন হল, এই নীতিটা জলবায়ু পরিবর্তনের মতো একটা বৈশ্বিক সংকটের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যেতে পারে? জলবায়ু ন্যায়বিচারের জন্য বাংলাদেশ কিভাবে লড়তে পারে? এই ধরনের প্রশ্নই বুঝিয়ে দেয় যে সংবিধান কোনো পুরনো বই নয়, এটা একটা জীবন্ত দলিল যা সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক। তো এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করলাম। এবার চলুন সবকিছুর সারমর্মটা দেখি। কিভাবে একজন পরীক্ষকের মতো করে ভাবা যায় সেই কৌশলটা নিয়েই এখন কথা বলবো। সংবিধানের যে কোনো টপিক পড়ার সময় এই ৪টা স্টেপ ফলো করলে দেখবেন বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে গেছে। প্রথমত, মূল নীতিটা কি সেটা খুঁজে বের করুন, যেমন সমতা বা ক্ষমতার পৃথকীকরণ। দ্বিতীয়ত, দেখুন এর সাথে আর কোন কোন অনুচ্ছেদের সম্পর্ক আছে। তৃতীয়ত, ভাবুন কোনো সংশোধনীর মাধ্যমে এটাতে কোনো পরিবর্তন এসেছে কিনা। আর সবশেষে এটাকে বাস্তব কোনো ঘটনা বা সমস্যার সাথে জুড়ে দিন। ব্যাস, আপনার উত্তর তৈরি। এই কথাটা কিন্তু খুব দামি। সংবিধান সরকারকে জনগণের ওপর নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং জনগণ যেন সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য। এই উক্তিটা সংবিধানের আসল উদ্দেশ্যটাকেই তুলে ধরে। এটা প্রমাণ করে যে চূড়ান্ত ক্ষমতা আসলে রাষ্ট্রের নয়, জনগণের। আচ্ছা, শেষ করার আগে চলুন একটা ফাইনাল প্রশ্ন নিয়ে ভাবি, যেটা বেশ কয়েকটি জটিল ধারণাকে এক জায়গায় নিয়ে আসে। ধরুন, জরুরি অবস্থায় রাষ্ট্রপতির হাতে অধ্যাদেশ জারি করার একটা বিশেষ ক্ষমতা আছে, অনুচ্ছেদ ৯৩। কিন্তু আবার সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ বলছে সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। তাহলে রাষ্ট্রপতির এই বিশেষ ক্ষমতাকে কি সংবিধানের এই সর্বোচ্চতার নীতি দিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে? এই দুইয়ের মধ্যে ভারসাম্যটা কোথায়? প্রশ্নটা রইল ভাবার জন্য।